হ্যালো, আজকে আমরা সেমিস্টার 3 ডিএসসির উপর আলোচনা করছি। আজকের টপিক হচ্ছে জ্ঞানের উৎপত্তি বিষয়ে কান্টের বিচারবাদ, কান্টস ক্রিটিসিজম রিগার্ডিং দ্য অরিজিন অফ নলেজ। এখানে যে কোশ্চেনটা হতে পারবে সেটা এরকম: জ্ঞানের উৎপত্তি বিষয়ে কান্টের বিচারবাদের ব্যাখ্যা করো, এই মতবাদ কি গ্রহণযোগ্য? আমরা জানি ইমানুয়েল কান্ট একজন জার্মান দার্শনিক। তার যে জ্ঞানতাত্ত্বিক মতবাদ তা বিচারবাদ বা স্ববিচারবাদ নামে পরিচিত। কান্টের মতে বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদ উভয়ই একাদেশদর্শী ও নির্বিচারী মতবাদ। এগুলো নির্বিচারী এবং একাদেশদর্শী দুটোই, বুদ্ধিবাদও ওয়ান সাইডেড, অভিজ্ঞতাবাদও ওয়ান সাইডেড মতবাদ। সেই জন্য এরা জ্ঞানের উৎপত্তি এবং প্রকৃতি সঠিকভাবে ব্যাখ্যা করতে পারে না। কান্ট মনে করেন কেবলমাত্র অনুভবের মাধ্যমেও জ্ঞান হয় না, অর্থাৎ কেবলমাত্র প্রত্যক্ষ বা অভিজ্ঞতার সাহায্যেও জ্ঞান হয় না, আবার কেবলমাত্র বুদ্ধি বা প্রত্যয়ের সাহায্যেও জ্ঞান হয় না। ইন্দ্রিয় অনুভব এবং বুদ্ধি এই দুটোই হলো জ্ঞানের আবশ্যিক শর্ত, কোনটাকে বাদ দিয়ে জ্ঞান হবে না। আমরা বাইরের জগতের জাগতিক বস্তুগুলোর দিকে যদি তাকাই তাহলে দেখি যে তার দুটো দিক আছে, একটা আকারের দিক, একটা উপাদানের দিক। কান্টের মতে জ্ঞানেরও দুটো দিক আছে, একটা হলো তার আকারের দিক এবং আরেকটা হলো তার বিষয়ের দিক। বিষয় বা বস্তু ছাড়া শুধু আকার শূন্যগর্ভ, আবার আকার ছাড়া শুধু বস্তু বা বিষয় হলো অন্ধ। একটাকে বাদ দিয়ে আরেকটা হতে পারবে না। যেমন টেবিলের একটা আকার আছে, একটা বিষয় আছে। এই টেবিলটা আমি যেটার উপর বসে কাজ করছি, টেবিলটা হচ্ছে কাঠের, বিষয়টা হচ্ছে, উপাদানটা হচ্ছে কাঠের, আর এটা যেহেতু স্কয়ার টেবিল, এর আকারটা হচ্ছে স্কয়ার। এই যে জাগতিক একটা বিষয়, এটার আকার আছে, উপাদান আছে, তেমনি জ্ঞানের ক্ষেত্রেও জ্ঞানের আকারও আছে, উপাদানও আছে কান্টের মতে। আকার ছাড়া শুধু বস্তু বা বিষয়ের কোনো রূপই পাওয়া যাবে না, সেই জন্য সেটা হচ্ছে অন্ধ। আবার বিষয় ছাড়া শুধু আকার এরকম হতে পারে না, সেটা একটা ফাঁকা বস্তু, ফাঁকা হবে, শূন্যগর্ভ হবে। আকার যেন একটা ছাঁচের মতো ফাঁপা, বস্তু দিলেই তা পূর্ণ হয়। আর যেখানে শুধু বস্তু আছে কিন্তু তার কোনো আকার নেই, সেখানে বস্তুর কোনো রূপ পাওয়া যায় না বলে তা অন্ধ। জ্ঞানের ক্ষেত্রে আকার কি, বিষয় কি, এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে গিয়ে কান্ট বুদ্ধিবাদ এবং অভিজ্ঞতাবাদ এর যে বক্তব্যগুলো সেগুলো বিচার বিশ্লেষণ করে একটা সমন্বিত মতবাদ প্রতিষ্ঠা করেছেন বলে তার মতবাদ বিচারবাদ বা স্ববিচারবাদ নামে পরিচিত। প্রথম জীবনে কান্ট মনে করতেন শুধুমাত্র বুদ্ধিজাত ধারণা থেকেই যথার্থ জ্ঞান লাভ করা যায়, কিন্তু পরবর্তীকালে হিউমের দর্শন পড়ে তিনি বুঝতে পারেন যে বস্তু ছাড়া শুধু ধারণা বলে কিছু হতে পারে না। জ্ঞান হতে গেলে ধারণা এবং বস্তু দুই দরকার। বুদ্ধি দিয়ে ধারণা পাওয়া যায় কিন্তু বস্তু পাওয়া যায় না। বস্তু পেতে হলে বস্তুর প্রত্যক্ষ বা সংবেদন প্রয়োজন। সংবেদন থেকে আমরা জ্ঞানের বিষয় পাই, জ্ঞানের উপাদান পাই, আর জ্ঞানের আকার পাওয়া যায়
বুদ্ধিজাত ধারণা থেকে। আমরা জ্ঞানের লক্ষণের ক্ষেত্রে দেখেছি যে বুদ্ধিবাদীরা জ্ঞানের লক্ষণ হিসেবে বলেছেন আবশ্যিকতা এবং সার্বজনীনতা। অভিজ্ঞতাবাদীরা জ্ঞানের লক্ষণ কি বলতে গিয়ে বলে নূতনত্ব হচ্ছে জ্ঞানের লক্ষণ। কান্ট মনে করেন যথার্থ জ্ঞান যেমন হবে আবশ্যিক ও সার্বজনীন, তেমনি তা হবে নূতনত্ব বিশিষ্ট। অর্থাৎ যথার্থ জ্ঞানের ক্ষেত্রে আবশ্যিকতা থাকবে, সার্বজনীনতা থাকবে এবং তার মধ্যে নূতনত্বও থাকবে। কান্ট বলছেন যে বিজ্ঞান আমাদেরকে আদর্শ জ্ঞান দেয়। এখন বিজ্ঞানের বচনকে যদি বিশ্লেষণ করা যায় তাহলে দেখা যাবে যে তার মধ্যে যেমন আছে সার্বজনীনত্ব, তেমনি আবশ্যিকতা, আবার নূতনত্ব আছে। পদার্থবিজ্ঞানের যেমন যদি আমরা একটা বাক্য নেই যে এরকম জড়জগতের শত পরিবর্তন সত্ত্বেও জড়ের পরিমাণ অপরিবর্তিত থাকে। এই বচনটাকে কান্ট বলছেন এটা হচ্ছে প্রত্যক্ষ নিরপেক্ষ বা অভিজ্ঞতাপূর্বক। কারণ বিজ্ঞানীদের মতে এই বচন আবশ্যিক এবং কোনো আবশ্যিক বচনে অভিজ্ঞতার সাহায্যে পাওয়া যায় না। এই বচনটা হচ্ছে নেসেসারি, আবশ্যিক, এবং আবশ্যিক বচন কখনোই অভিজ্ঞতার সাহায্যে পাওয়া যায় না। অভিজ্ঞতার সাহায্যে যা পাওয়া যাবে সেটা হচ্ছে সবসময় সম্ভাব্য। আবার এই বচনটাকে সংশ্লেষক বলা হচ্ছে। কেন সংশ্লেষক বলা হচ্ছে? তার কারণ এর যে উদ্দেশ্যটা এই জড় শব্দের অর্থটার মধ্যে বিধেয়টা অপরিবর্তন নিহিত নেই। অর্থাৎ এই যে বচনটা ফিজিক্সের একটা বচন বলা হলো, সেই বচনটা প্রত্যক্ষ নিরপেক্ষ এবং সংশ্লেষক। প্রত্যক্ষ নিরপেক্ষ তার মানে এটা অভিজ্ঞতার সাহায্যে পাওয়া যায়নি, এটা আবশ্যিক, এবং এটা একই সাথে এটা বিধেয়টা উদ্দেশ্যের মধ্যে নিহিত নেই বলে এটা হচ্ছে সংশ্লেষক। কান্টের মতে এই জাতীয় বচনই আমাদেরকে আদর্শ জ্ঞান দেয়। যে বচনগুলো প্রত্যক্ষ নিরপেক্ষ এবং যে বচনগুলো আবশ্যিক এবং সংশ্লেষণাত্মক, যে বচনগুলো প্রত্যক্ষ নিরপেক্ষ এবং সংশ্লেষণাত্মক, সেই বচনগুলোই আমাদেরকে আদর্শ জ্ঞান দেয়। কান্টের মতে সংবেদন বৃত্তি বা ইন্দ্রিয়ের সাহায্যে বিষয়ের যে পরিচয় আমরা পাই তার নাম তিনি দিলেন অনুভব। আমরা ইন্দ্রিয়গুলোর সাহায্যে বিষয়ের যে পরিচয় পাচ্ছি সেটা নাম দেওয়া হয়েছে অনুভব। মানুষের সংবেদন বৃত্তি নিষ্ক্রিয়, তাই বাইরের জগৎ থেকে আগত বস্তু অনুভবের নিষ্ক্রিয় ধারক হলো সংবেদন বৃত্তি। সংবেদন বৃত্তিকে কান্ট নিষ্ক্রিয় বলছেন, এবং এই বাইরের জগৎ থেকে যে অনুভবগুলো আসছে সেই অনুভবগুলোকে নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করে সংবেদন বৃত্তি। সংবেদন বৃত্তিকে নিষ্ক্রিয় বলা হয়েছে। দেশ এবং কাল এই দুটো হলো সংবেদন বৃত্তির দুটো পূর্বত সিদ্ধ আকার। অর্থাৎ আমাদের যখনই কোনো অনুভব হবে একটা দেশের মধ্যে, স্পেসের মধ্যে হবে এবং একটা কালের মধ্যে, একটা সময়ের মধ্যে হবে। যখনই আমাদের সংবেদন বৃত্তি বাইরের জগৎ থেকে কোনো অনুভব গ্রহণ করছে সেটা নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করছে এবং সেটা একটা দেশে হচ্ছে এবং একটা কালে হচ্ছে। দেশ এবং কাল ছাড়া কোনো অনুভবই সম্ভব নয়। দেশ এবং কালের মধ্যে সংবেদন বৃত্তি যে অনুভব ধারণ করে, বুদ্ধি সক্রিয়ভাবে তার উপর বুদ্ধির আকার লাগিয়ে দেয়। বুদ্ধির আকারে আকারিত হয়ে দেশ ও কালে অবস্থিত অনুভব জ্ঞানে পরিণত হয়। মানে আমরা বলতে চাচ্ছি যে দেশ এবং কালের মধ্যে দিয়ে যে অনুভবগুলো সংবেদন বৃত্তি গ্রহণ করছে
সেই সংবেদন বৃত্তিগুলোর উপর যখন বুদ্ধি সক্রিয়ভাবে বুদ্ধির আকার লাগিয়ে দিচ্ছে তখনই সেটা জ্ঞানে পরিণত হয়। এই যে বুদ্ধির আকারের কথা বলা হলো, এই বুদ্ধির আকার কোনো ব্যক্তি বিশেষের বুদ্ধির আকার নয়, এগুলি হলো সকল মানুষের মধ্যেই যে সাধারণ বুদ্ধি আছে তারই আকার। যেমন দ্রব্য, কার্যকারণ, এই যে বিভিন্ন আকার আছে, আমরা যখনই কোনো বস্তুকে দেখতে চাই দ্রব্য হিসেবে দেখি, তার কার্যকারণ এই আকারগুলো লাগিয়ে দেখি, বুদ্ধির আকারগুলো আরোপিত করে দেখি। সুতরাং বস্তুকে জানতে গেলে আমরা যা জানি তা হলো বুদ্ধির আকার বিমিশ্র বস্তুরূপ। আমরা বস্তুকে যখনই জানতে চাই বুদ্ধির আকারে আকারিত করে বস্তুর রূপকে পাই। কান্ট বুদ্ধির আকার বিমিশ্র বস্তুরূপের নাম দিয়েছেন অবভাস। আমরা বুদ্ধির আকার বস্তুতে লাগিয়ে সংবেদন ভিত্তিতে যে অনুভবগুলো আসছে বস্তুর, সেই অনুভবে আমাদের বুদ্ধির আকার লাগিয়ে বস্তুর যে রূপটা পাচ্ছি সেই রূপটাকে বলা হচ্ছে অবভাস। কান্ট তার নাম দিয়েছেন অবভাস। আর বুদ্ধির আকার অবিমিশ্র বস্তুরূপের নাম দিয়েছেন বস্তু স্বরূপ। আর যদি বুদ্ধির আকার লাগানো ছাড়া বস্তুর যে নিজস্ব একটা রূপ আছে, আমাকে বাদ দিয়ে বস্তুর যে একটা, আমার বুদ্ধির আকার বাদ দিয়ে বস্তুর যে একটা নিজস্ব রূপ আছে, সেটাকে বলা হয়েছে বস্তু স্বরূপ। আর আমাদের বুদ্ধির আকার লাগিয়ে বস্তুর যে রূপ পাওয়া যাচ্ছে সেটাকে কান্ট বলছেন অবভাস। তাহলে বস্তুর মধ্যে দুটো ভেদ টানা হচ্ছে। আমি যখন বস্তুকে দেখছি তখন সেই বস্তুটা হচ্ছে অবভাস, আর বস্তু আমাকে বাদ দিয়ে, সমস্ত বুদ্ধির আকার বাদ দিয়ে নিজের যে একটা রূপ, সেটাকে বলা হয়েছে বস্তু স্বরূপ। কান্টের মতে বস্তু স্বরূপ আছে এবং তা কখনোই আমাদের পক্ষে জানা সম্ভব নয়। বস্তু স্বরূপ জানা না গেলেও অনুভবের উৎসরূপে বস্তু স্বরূপের অস্তিত্ব স্বীকার করতেই হয়। বস্তু স্বরূপকে স্বীকার করতে হবে কেন? তার কারণ অনুভবগুলো কোথা থেকে আসছে? বস্তু থেকে আসছে, বস্তু স্বরূপ থেকে আসছে। সুতরাং বস্তু স্বরূপ আছে, কিন্তু বস্তু স্বরূপকে কখনোই জানা যাবে না কান্টের মতে। তার কারণ বস্তু স্বরূপকে জানতে গেলে আমরা আমাদের বুদ্ধির আকার তার উপর লাগিয়ে দিয়ে জানছি, তাহলে তার বস্তু স্বরূপ থাকলো না। আমার বুদ্ধির রূপে রূপায়িত করে আমি সেই বস্তুটাকে জানছি, যেটা অবভাস হয়ে যাচ্ছে তখন। এই যে কান্ট একটা মতবাদ দিলেন যে জ্ঞানের উৎপত্তির ক্ষেত্রে বুদ্ধিরও দরকার আছে, আবার অভিজ্ঞতারও দরকার আছে। এই যে সমন্বিত একটা মতবাদ, সেটা ভালোই মনে হচ্ছে, জ্ঞানের উৎপত্তি ব্যাখ্যা করতে পারছে, কিন্তু এই মতবাদেরও কিছু সমালোচনা করা হয়ে থাকে। কান্ট তার বিচারবাদে বুদ্ধি, অভিজ্ঞতা দুটোকেই সমান প্রাধান্য দিয়েছেন। এই মতবাদে তবু ত্রুটি থেকে গেল। প্রথমত বলা যায় যে জ্ঞানের উৎপত্তির দিক থেকে কান্ট এক অসমন্বিত দ্বৈত ধারণার সৃষ্টি করেছেন। সংবেদন বৃত্তিকে সম্পূর্ণরূপে নিষ্ক্রিয় বলেছেন, আর বুদ্ধি বৃত্তিকে বলেছেন সম্পূর্ণরূপে সক্রিয়। সংবেদন বৃত্তি কি করে? নিষ্ক্রিয়ভাবে বাইরের বস্তুর যে ইয়েটা আসছে, ছাপগুলো আসছে, যাকে অনুভব বলা হয়েছে, সেই অনুভবগুলোকে সংবেদন বৃত্তি নিষ্ক্রিয়ভাবে গ্রহণ করে। আর বুদ্ধি বৃত্তিকে বলা হয়েছে সক্রিয়ভাবে তার উপর তার আকারগুলো লাগিয়ে দেয়। এই যে দুটো পরস্পর বিপরীত ধর্মী বৃত্তি, একটাকে বলা হয়েছে নিষ্ক্রিয়, আরেকটাকে বলা হয়েছে সক্রিয়। এই বিপরীত ধর্মী দুটি বৃত্তি কি করে একত্র হয়ে জ্ঞান উৎপন্ন করবে তার কোনো যুক্তিযুক্ত ব্যাখ্যা কান্টের মতবাদে পাওয়া যায় না। এটা একটা দিক গেল। আরো বলা যেতে পারে বস্তু সত্তার দিক থেকেও কান্ট
একটা দ্বৈত ধারণার সৃষ্টি করেছেন। সেটা কি? তার মতে বস্তুর অবভাসকেই আমরা জানতে পারি, কিন্তু তিনি বলছেন বস্তু স্বরূপ আছে, এটাকে স্বীকার করতে হবে, কিন্তু তা আমরা কখনোই জানতে পারি না। এক্ষেত্রে বস্তু অবভাস এবং বস্তু স্বরূপ এই দ্বৈত ধারণার সৃষ্টি হয়েছে, যা কান্ট সমন্বিত করার চেষ্টা করেননি। বস্তুর দিক থেকেও দ্বৈত ধারণা আছে, জ্ঞানের যে বৃত্তি, দুটো বৃত্তি, সেখানেও দ্বৈত ধারণার সৃষ্টি, দ্বৈততার সৃষ্টি করেছেন। সংবেদন বৃত্তিকে বলেছেন নিষ্ক্রিয়, বুদ্ধিবৃত্তিকে বলেছেন সক্রিয়। এই দুটো বিপরীতধর্মী বৃত্তি কি করে একসাথে কাজ করবে সেটার ব্যাখ্যা দেননি। আবার বস্তু সত্তার দিক থেকেও একটা বস্তু সত্তাকে বলা হয়েছে একটা বস্তু সত্তা আমরা জানতে পারি, অবভাসকে আমরা জানতে পারি, আর বস্তু স্বরূপ আছে এটাকে স্বীকার করতে হবে, কিন্তু এটাকে কখনোই জানা যাবে না। জানতে গেলে সেটা অবভাসে পরিণত হবে। এই যে দুটো আলাদা সত্তার কথা স্বীকার করলেন বস্তুর, এই দুটোকে কি করে সমন্বিত হবে দুটো, সেটাকেও সেই চেষ্টাও করেননি। আরো বলা যায় যে জ্ঞানের উৎপত্তি বিষয়ে কান্টের বিচারবাদ অজ্ঞেয়বাদে পরিণত হয়েছে। বস্তু স্বরূপ আছে, তাকে জানা যায় না, এটা বলা হচ্ছে অজ্ঞেয়বাদ। বস্তু স্বরূপকে কখনোই জানা যায় না, এটা বলে তার মতবাদকে তিনি অজ্ঞেয়বাদে পরিণত করেছেন। এই সমস্যাগুলোর জন্য কান্টের মতবাদেও আমরা দেখি কিছু ত্রুটি থেকে গেল। তবু এই মতবাদের একটা যুক্তিযুক্ত দিক হচ্ছে জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধিরও দরকার আছে এবং অভিজ্ঞতারও দরকার আছে। এই কথাটা বলে তার মতবাদকে একটা মোটামুটি গ্রহণযোগ্য মতবাদে পরিণত করেছেন। থ্যাংক ইউ।